as per our routine আজকের আমাদের ক্লাস হচ্ছে পেন পিকচার অফ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। তা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা আমরা দুটো ভাবে পড়াই। একটা সিস্টেম হচ্ছে ড্রাগ পিকচার, আর একটা সিস্টেম হচ্ছে কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। তা আজকে আমাদের রুটিন অনুযায়ী হচ্ছে ড্রাগ পিকচার, অর্থাৎ যাকে আমরা বলি পেন পিকচার অফ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা। তা আমাদের আজকের আলোচ্য রেমেডি। আমি রেমেডি শব্দটা ব্যবহার করছি এই জন্য যে আমরা যখন ম্যাটেরিয়া মেডিকা পড়ব তখন আমরা রেমেডি হিসাবে উল্লেখ করব। যখন প্র্যাকটিস অফ মেডিসিনে আমরা কোনো ওষুধ প্রয়োগ করব সেটা মেডিসিন হিসাবে আমরা উল্লেখ করব। আর যার মধ্যে ভেষজ গুণ আছে সেটা হচ্ছে ড্রাগ। বাংলায় তিনটে প্রতিশব্দেরই একই অর্থ ওষুধ, কিন্তু ইংরেজিতে তিনটে প্রতিশব্দ তিনটে বিষয়কে ইন্ডিকেট করে। অর্থাৎ ড্রাগ হচ্ছে যার মধ্যে ভেষজ গুণ আছে, আর রেমেডি হচ্ছে যেটা ড্রাগ প্রুভিং এর মধ্যে যে লক্ষণগুলো পাওয়া গেছে সেইটা, আর কোনো সিলেক্টেড রেমেডি ইজ কল্ড মেডিসিন। তা আমরা যখন ম্যাটেরিয়া মেডিকা করব তখন কিন্তু ড্রাগ হিসাবে রেমেডি হিসাবে আমরা উল্লেখ করব। তা আজকের যে রেমেডি সেটা হচ্ছে প্রোটন টিক। প্রোটন টিক কিভাবে তৈরি করা হয়? প্রোটন টিক হচ্ছে উৎসটা হচ্ছে ভেজিটেবল কিংডমের। ভেজিটেবল কিংডমের আমরা মশলা হিসাবে অনেক সময় জয়ফল ব্যবহার করি রান্নার মশলা হিসাবে। আবার আয়ুর্বেদিক ওষুধে জয়ফল একটা বীজ, সেই বীজটাকে আয়ুর্বেদিক সিস্টেমে ব্যবহার করা হয়। তা সেই জয়ফল থেকে যে ওষুধটা তৈরি হয় তার নাম হচ্ছে হোমিওপ্যাথি প্রোটন ট্রিক। এই প্রোটন ট্রিকের ড্রাগ প্রুভিং এর যে লক্ষণগুলো আমরা পেয়েছি সেই লক্ষণ অর্থাৎ পেন পিকচার বা ড্রাগ পিকচার অফ দ্য প্রোটন ট্রিক নিয়ে আমরা আলোচনা করব। প্রোটন ট্রিক affects mucous membrane of the intestinal tract। আমাদের যে অন্ত্র, পেটের মধ্যে যে অন্ত্র আছে সেই অন্ত্র, সেই ইন্টেস্টিনাল ট্র্যাকে মিউকাস মেমব্রেনগুলোর উপরে এফেক্ট করে, প্রডিউসিং ট্রান্সডুরেশন অফ ওয়াটারি পোর্শন অফ ব্লাড। রক্তে আমরা রক্তের প্যাথোলজিতে রক্তের ফর্মেশনটা নিয়ে আলোচনা করেছি। সেখানে একটা ওয়াটারি পোর্শন আছে, সেই ওয়াটারি পোর্শন থেকে ট্রান্সরোড করে, অর্থাৎ সেখানে ওয়াটারি পোর্শনটা প্রডিউস করে এ কপিয়াস ওয়াটারি ডায়রিয়া। তার ফলে হচ্ছে কি, এ কপিয়াস ওয়াটারি ডায়রিয়া, জলের মতো লুজ মোশন হয়। ডায়রিয়া যাকে আমরা লুজ মোশন বলি, এই ডায়রিয়াটা ওয়াটারি। এরকম আরো আমাদের ওষুধ আছে হোমিওপ্যাথি, যেমন ভ্যারাট্টাম অ্যালবাম। ভ্যারাট্টাম অ্যালবামের মধ্যেও কিন্তু একটা ওয়াটারি ডায়রিয়া বা ওয়াটারি স্টুল
একটা লক্ষণ আছে। and develops an acute eczema over the whole body। প্রোটনটিকের আরেকটা লক্ষণ যেটা আছে সেটা হচ্ছে ডেভেলপস অ্যাকিউট এক্সিমা। অ্যাকিউট কথার মানে হচ্ছে ভয়ঙ্কর রকম, প্রচন্ড রকম অ্যাকিউট এক্সিমা ওভার দ্য হোল বডি, সারা দেহে একটা এক্সিমার লক্ষণ দেখা যায়। এই এক্সিমার সঙ্গে তার একটা ডায়রিয়ার সম্পর্ক আছে। তা এরকম লক্ষণ আমাদের হোমিওপ্যাথির আরো যে মেডিসিনগুলো আছে তার মধ্যে একটা ওষুধ আছে, তার নাম হচ্ছে রাস্টক। রাস্টকের মধ্যে কিন্তু সারা শরীরে এক্সিমার একটা সিমটমস বা লক্ষণ আমরা পাই। তা ক্রোটনটিকে আর কি আছে, দি বাইলস আর মুভ অ্যাজ ইট বাই স্পাজমেটিক জার্ক, অর্থাৎ অন্ত্র, পেটের ভিতরে যে অন্ত্র আছে সে অন্ত্রগুলো আর মুভ করে, চলাফেরা করে, অ্যাজ যেমন, ইট বাই স্পাজমেটিক জার্ক, অর্থাৎ ঝাঁকানির মতো একটা অনুভূতি, স্পাজমেটিক কম্পন হয় পেটের মধ্যে। কামিং আউট লাইক এ শট, এবং সেটা কি হয়, কামিং আউট লাইক এ শট। শট বলতে গুলি করা। তাহলে গুলি করা মানে হচ্ছে কোনো কিছু সজোরে যাওয়া, গুলির মতো যেন বেরিয়ে যায়, এরকম একটা অনুভূতি। as soon as patient eats drink, কি হয়, কোনো কিছু খেলেই হচ্ছে কি, অথবা কোনো কিছু পান করলেই, লিকুইড কিছু পান করলেই সঙ্গে সঙ্গে পার রেকটাম দিয়ে তার গুলির মতো কিছু বেরিয়ে যায়, অর্থাৎ মল বেরিয়ে যায়, ফিনকি দিয়ে পায়খানা হয়। খাওয়ার সাথে সাথে, জলপান করার সাথে সাথে তার এই যে কামিং আউট লাইক এ শট, অর্থাৎ একটা গুলি করার মতো সশব্দে বা খুব জোরে মলদার দিয়ে, ফিনকি দিয়ে পায়খানা হয়ে যায়। আমরা খাবার পরে পায়খানা হয়, আরো একটা মেডিসিন আছে, সেটার নাম হচ্ছে নাগভূমিকা। খাবার পরে পায়খানা আসে, কিন্তু খাবার পরে শুধু খাবার পরেই হয়। আর ক্রোটনটিকের যে লক্ষণ সেটা হচ্ছে খাবার খেলেও হয়, জলপান করলেও হয়, লিকুইড কিছু খেলেও হয়, অর্থাৎ ইটস অ্যান্ড ড্রিঙ্কস আর কি, অর ইভেন হোয়াইল ইটিং। কোন সময় পায়খানা হয়, যখন সে খাচ্ছে সেই সময় পায়খানা হয়ে যায়, খেতে খেতে পায়খানা হয়ে যায়। এটা একটা আনকমন পিকুলার সিমটমস। ইয়েলো ওয়াটারি স্টুল, এবং স্টুলের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে হলুদ রঙের পায়খানা হয়, ইয়েলো ওয়াটারি, হলুদ এবং জলের মতো, এবং সেটা হবে ফিনকি দিয়ে। কনস্ট্যান্ট আর্চিং টু স্টুল ফলোড বাই সাডেন ইভাকুয়েশন। কনস্ট্যান্ট আর্চিং, ধারাবাহিকভাবে তার একটা বেগ থাকে, টু স্টুল পায়খানা একটা বেগ থাকে, ফলোড বাই সাডেন ইভাকুয়েশন, এবং সেটাকে পরিণতি কি হয়, হঠাৎ করে এভাকুয়েশন, অর্থাৎ মলত্যাগ হয়ে যায়। অর্থাৎ আমরা প্রথমে একটা শব্দ ব্যবহার করেছিলাম, কামিং আউট লাইক এ শট। কামিং আউট লাইক এ শট অর্থাৎ গুলির মতো হুট করে বেরিয়ে যায়, সশব্দে বা জোরে বেরিয়ে যায়, সজোরে বেরিয়ে যায়।
আর কি হুইচ ইজ শর্ট আউট অফ দ্য রেকটাম, যেটা মলদ্বার থেকে যেমন বন্দুক থেকে গুলি যেভাবে বেরিয়ে যায় তেমনি করে হুইচ ইজ শর্ট আউট অফ রেকটাম, যেটা মলদ্বার দিয়ে সশব্দে বা সজোরে বেরিয়ে যায়। তা এই যে লক্ষণ আমরা পেলাম, এই লক্ষণ আমাদের হোমিওপ্যাথি আরো দু একটা ওষুধের মধ্যে আছে। তার মধ্যে একটা আছে গ্যাম্বুরিয়াম, আর একটা হচ্ছে গ্ল্যাটিয়াম, পডোফাইলাম, থুজা। তাহলে কটা ওষুধের মধ্যে আমরা এরকম লক্ষণ দেখছি? 4টে ওষুধ। থুজাতে আছে, পডোফাইলামে আছে, আর হচ্ছে গ্ল্যাটিনিয়ামে আছে, গ্যাম্বুরিয়ামে আছে। স্যাসিং সেন্সেশন ইন দ্য ইন্টেস্টাইনস। স্যাসিং কথা মানে হচ্ছে দোলা দেওয়া, দোলনায় যেমন দোলে সেরকম দোলা দেওয়া। স্যাসিং সেন্সেশন অর্থাৎ দোলা দেওয়া একটা অনুভূতি, ইন দ্য ইন্টেস্টাইন পেটের মধ্যে যেমন একটা অনুভূতি, অ্যাজ আ ফ্রম ওয়াটার বিফোর স্টুল, অর্থাৎ পায়খানা করার আগে তার পেটের মধ্যে একটা অনুভূতি হয়। হ্যাঁ, আর কোথায় হয়? ইন্টেস্টাইনে হলো, এছাড়া রেকটামেও হয়। অ্যাজ ফ্রম ওয়াটার বিফোর স্টুল, পায়খানা করার আগে পেটের মধ্যে আরেকটা অনুভূতি হয়, রাম্বলিং বিফোর স্টুল, পায়খানা আগে পেটের মধ্যে গড়গড় গড়গড় একটা ভাব থাকে। রাম্বলিং সেন্সেশন বিফোর স্টুল, পায়খানা আগে। এই লক্ষণটা আমরা আরেকটা ওষুধের মধ্যে আমরা পাবো, সেটা হচ্ছে অ্যালোজ। অ্যালোজের মধ্যে আমরা এই লক্ষণটা পাবো। ড্রয়িং পেইন থ্রু দ্য চেস্ট from breast to scapula, drawing pain অর্থাৎ একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা থ্রু দ্য চেস্ট, চেস্ট থেকে, ফ্রম ব্রেস্ট বুকে থেকে, বুকে যে আমাদের স্তন আছে সেই স্তন পর্যন্ত, সেখান থেকে টু স্ক্যাপুলা, আমাদের পিঠে দুটো মানে চওড়া হাড় আছে, দুই পাশে দুটো চওড়া হাড় আছে, তার নাম হচ্ছে বাংলায় যাকে বলি পৃষ্ঠ ডানা। সেই পৃষ্ঠ ডানার ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে স্ক্যাপুলা। যে স্ক্যাপুলার যে বোনটা আছে সেই বোন পর্যন্ত তার যন্ত্রণা। তাহলে কোথায় হচ্ছে যন্ত্রণা? যন্ত্রণা প্রথমে বুক থেকে শুরু হয়, ব্রেস্ট পর্যন্ত থাকে, সেখান থেকে স্প্রেড করে স্ক্যাপুলা পর্যন্ত। এইটা হচ্ছে ট্রুটনটিগের একটা যন্ত্রণার লক্ষণ। অফ সেম সাইড এভরি টাইম same side every time the child nurse, অর্থাৎ মায়েরা যখন বাচ্চাদের দুধ দেয় সেই দুধ দেওয়ার সময় এরকম একটা অনুভূতি হয়, নিপিলস ভেরি সোর। কার নিপিল? বাচ্চার নিপিল না মায়ের নিপিল? মায়ের নিপিল। অর্থাৎ মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, তার ব্রেস্ট মিল্ক খাওয়ায়, তখন তার একটা অনুভূতি হয়, ড্রয়িং পেন থ্রু দ্য চেস্ট ফ্রম ব্রেস্ট টু স্ক্যাপুলা। আর কি সে সঙ্গে তার সেম সাইড এভরি টাইম দি চাইল্ড নার্স, ঠিক এরকম একটা অনুভূতি কখন হয়? যখন বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দেয়। আর সেই সময় তার আরেকটা অনুভূতি হয়, নিপিল ভেরি সোর। ব্রেস্টের যে নিপিলটা
যে বোটাটা, সেই বোটাটা তার মনে হয় ঘা হয়ে গেছে, এরকম একটা অনুভূতি। ইন্টেন্স ইচিং অফ দ্য স্কিন, আর একটা প্রবণতা থাকে ইন্টেন্স ইচিং অফ দ্য স্কিন, চামড়া একটা চুলকানি অনুভূতি, বাট সো টেন্ডার ইজ আনএবল টু স্ক্র্যাচ, একটা চুলকানি অনুভূতি। কিন্তু আমরা কি করি, আমাদের যখন শরীরে কোনো চুলকায়, গা হাত পা চুলকায়, আমরা স্ক্র্যাচ করি, অর্থাৎ আঁচড়াই, আঁচড় মারি। তা বাট সো টেন্ডার, এতটা টেন্ডারনেস থাকে, সি আনএবল টু স্ক্র্যাচ, সে ওটাকে আঁচড়াতে পারে না। কেন পারে না? সেখানে একটা টেন্ডারনেস থাকে, এই টেন্ডারনেস থাকার জন্য সেটা সে স্ক্র্যাচিং করতে পারে না। আর এই যে কষ্টটা, এই কষ্টটা রিলিভ বাই জেন্টল রাবিং। চুলকাচ্ছে, আমরা অনেক সময় দেখি কিছু কিছু চুলকানি আছে, চুলকানোর সময় কষ্ট হয়, টেন্ডারনেস থাকে, বাট যদি আমরা সেটা রাবিং করি, রাবিং মানে হাত বুলিয়ে দেওয়া, সেখানে যদি হাত বুলিয়ে দিই তাহলে আরাম বোধ করে। তাহলে এই ক্ষেত্রে ক্রোটনটিকের যে লক্ষণটা, সেটা হচ্ছে চুলকালে তার স্ক্র্যাচিং করতে পারে না টেন্ডারনেসের জন্য, আর হচ্ছে তার কিন্তু রাবিং করলে সে আরাম বোধ করে, রাবিং। এক্সিমা ওভার হোল বডি, আপনারা হয়তো দেখে থাকবেন কিছু কিছু মানুষের সারা শরীরে এক্সিমা হয়। তাহলে এই সারা শরীরে এক্সিমা, এটা কিন্তু ক্রোটনটিকের একটা প্রমিনেন্ট লক্ষণ। Intense itching of the genitals of the both sex, আরেকটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ, সেটা হচ্ছে তার চুলকানির একটা প্রবণতা থাকে। সেই চুলকানা পার্টিকুলারলি কোথায়? তার জেনিটাল পার্ট, অর্থাৎ প্রাইভেট পার্টে। সেক্সুয়াল যে পার্ট আছে, সেই সেক্সুয়াল অর্গানে তার একটা চুলকানি ভাব থাকে, এবং সেটা শুধু ছেলেদের কি শুধু মেয়েদের তা নয়, এটা হচ্ছে বোথ সেক্স, ছেলে এবং মেয়েদের এইটা প্রাইভেট পার্টসে একটা চুলকানি, একটা টেন্ডেন্সি থাকে। এই লক্ষণটা আমরা রাষ্ট্রকের মধ্যেও পাই। এই যে লক্ষণটা বোথ সেক্সের যে ইচিং, ইন্টেন্স অফ ইচিং, এই যে লক্ষণটা, এই লক্ষণটা কিন্তু আমরা রাষ্ট্রকের মধ্যে দেখি। ভেসিকুলার ইরাপশন অন দ্য মেল, আমরা চুলকানির কথা বলেছিলাম, বোথ সেক্সে প্রাইভেট পার্টে চুলকায়, সেক্সুয়াল অর্গানে চুলকায়। এবার হচ্ছে একটা পিকুলার লক্ষণ, যেটা হচ্ছে সেটা শুধুমাত্র মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে হবে, সেটা হচ্ছে কি ভেসিকুলার ইরাপশন। ভেসিকুলার ইরাপশন কথার মানে হচ্ছে, মানে কোষগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র কোষ জাতীয় যে উদ্ভেদ, অর্থাৎ আমরা এক কথা বলি ফুসকুড়ি, সেই ফুসকুড়ি, ভেসিকুলার ইরাপশন, ফুসকুড়ি। ইরাপশন কথা মানে হচ্ছে উদ্ভেদ, যা মানে তৈরি হয়, উদ্ভেদ সৃষ্টি করে স্কিনের উপরে, সেটা হচ্ছে ইরাপশন। তাহলে সেই ইরাপশনটা কিরকম? ভেসিকুলার ইরাপশন, তাতে ছোট ছোট ফুসকুড়ির মতো হয়। আর এই লক্ষণটা শুধুমাত্র মেলদের ক্ষেত্রে হয়, ফিমেলদের ক্ষেত্রে হয় না। সো সেন্সিটিভ অ্যান্ড সোর ইন দ্য আনএবল টু স্ক্র্যাচ। আর এই যে ভেসিক্যাল, এই যে উদ্ভেদটা, ভেসিক্যাল ইরাপশন যেটা, সেটা এতটা সেন্সিটিভ এবং এতটা সোরনেস, সেন্সিটিভ অ্যান্ড সোরনেস, যার ফলে কি হচ্ছে আনএবল টু স্ক্র্যাচ, সেখানে সে আঁচড় কাটতে পারে না বা আঁচড়াতে পারে না, চুলকাতে পারে না। আরেকটা খুব সুন্দর লক্ষণ আছে,
প্রোটনটিকের কাশি খুব মানে আনকমন পিকুলার সিমটমস, এবং এরকম লক্ষণ যদি কোনো কাশির ক্ষেত্রে আপনারা পান তাহলে কিন্তু একটা ম্যাজিক দেখাতে পারেন। হোমিওপ্যাথি কিছু কিছু ক্ষেত্রে ম্যাজিক দেখায়, আপনারাও ম্যাজিক দেখাতে পারবেন। কিরকম? সেটা হচ্ছে কাপ as soon as the head touch the pillow as spasmodic paroxysm of cough set in, suffocated, must walk about the room or sleep in a chair। কি হচ্ছে? কাশিটা, কাশি হয়, কাশিটা সারাদিন ভালো আছে, কোনো অসুবিধা নেই, যখন শুতে গেল যেই বালিশে মাথা টাচ লাগলো অমনি তার কাশি শুরু হয়ে গেল। অর্থাৎ কাপ as soon as the head touch the pillow, বালিশে যখনই তার কোন রকম মাথার টাচ লাগলো, spasmodic paroxysm of cough, অর্থাৎ আক্ষেপযুক্ত মানে ধমকে ধমকে যে কাশি হয় ওই ধরনের কাশি, এবং সেই কাশিটা হচ্ছে প্যারাক্সিজম বলতে হঠাৎ প্রচন্ড জোরে কাশি হয়, শুরু হয়ে যায়। আর তার ফলে হয় কি, এই কাশির ফলে তার একটা সাফোকেটেড টেন্ডেন্সি আছে, অর্থাৎ শ্বাসকষ্ট হয়। মাস্ট তখন এই শ্বাসকষ্টের জন্য কি করে, মাস্ট ওয়াক অ্যাবাউট দ্য রুম, সে ঘরের মধ্যে পায়চারি করতে থাকে, হাঁটতে থাকে। আর কি, অর রাত হয়ে গেছে, কাশি আছে, ঘুমোতে পারছে না, তখন কি করে, সে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে বা শুয়ে পড়ে, অর্থাৎ অর স্লিপ ইন এ চেয়ার, চেয়ারে সে শুয়ে পড়ে, কারণ ওই পিলো বালিশে সে মাথা সহ্য করতে পারে না। তাই এই ব্যাপারে আমার একটা পুরনো রুগী কথা মনে পড়ে গেল। একটা সময় আমি খুব রাইটার্স বিল্ডিংয়ে যেতাম, মানে এক মিনিস্টারের সঙ্গে আমার খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ঠিক গল্প করছে, কলকাতায় গেলে আমি তার সঙ্গে দেখা করতে যাই। এবার সেই মিনিস্টারের যে পিএ আমাকে ডাক্তার হিসাবে জানে, তা ডাক্তার হিসেবে জানার পরে আমাকে বলল যে দেখুন আমার ওয়াইফের একটা অদ্ভুত ধরনের রোগ আছে। অদ্ভুত ধরনের রোগ বলতে সেটা হচ্ছে সারাদিন ভালো, তা সারাদিন ভালো, এবার রাতে শুতে গেলে যে মাথাটা বালিশে টাচ করে অমনি তার কাশি শুরু হয়ে যায়। এখন মিনিস্টারের পিএতেও তারা বড় বড় নার্সিং হোমে বহু রকম টেস্ট করেছে, কয়েক হাজার টাকা খরচ করেছে, এবং বড় বড় স্পেশালিস্ট ডাক্তার দেখিয়েছে, কয়েক হাজার টাকা তাদের খরচ হয়ে গেছে ওষুধে, কোনো কিছুতেই কমে না। তা আমি এই লক্ষণটা শুনে আমি মানে মনে মনে হাসতে থাকলাম যে এতদিনে একটা বেশ ভালো রুগী পাওয়া গেল। তা আমি তাকে প্রোটন ট্রিক 30 দুটো ডোজ তাকে লিখে দিলাম যে এটা আপনি খাওয়াবেন, বেশি না, দুটো ডোজ পরপর 2 দিন দেবেন। এবার কয়েক হাজার টাকা খরচ করার পরে এবার দুটো ডোজের তার একটা স্যাটিসফ্যাকশন নেই, সে আর খাওয়ায়নি। তা কিছুদিন পরে আবার যাওয়ার পরে তা হলো যে আপনার ওয়াইফ কেমন আছে, তা বলছে দুটো ডোজে এত কয়েক হাজার টাকা খরচ করেছি, এই দুটো ডোজে কি কমবে? তা আমি যে আপনি খাইয়ে দেখুন না, তাতে তো অসুবিধা কিছু নেই। ওরা ঠিক আছে তাহলে খাওয়াবো, আর যাবো কোথায়, অনেক ডাক্তার দেখলাম 4-5 মাস যাবৎ ভুগছে, কষ্ট পাচ্ছে খুব, রাতে ঘুমোতে পারে না, বালিশে মাথা দিলে তার কাশি হয়। যাক, পরে যখন আবার গেছি তখন ওটা না, সরি,
একদিন আমাকে ফোন করছিল রাইটার্স থেকে যে ডাক্তারবাবু এরকম আপনার ওষুধে আমার ওয়াইফের খুব সুন্দর কাজ হয়েছে, তা আপনি যদি একবার আমার বাড়িতে আসেন। যাই হোক, পরবর্তীকালে উনি সুস্থ হয়ে গেলেন, বাড়িতে গিয়েছিলাম, ওনার অনেকগুলো রুগীও দেখেছিলাম। তা এটা হচ্ছে একটা ম্যাজিক দেখানো আর কি। তা আপনারা এরকম রুগী পেয়ে যাবেন, অবশ্যই পাবেন। আর এরকম পেলে আপনারা ম্যাজিকও দেখাতে পারবেন। তা আমরা প্রোটনটিকের মধ্যে একটা সুন্দর লক্ষণ যেটা দেখলাম, সেটা কি বলছে, কাশির ক্ষেত্রে কি হচ্ছে, কাপ as soon as the head touch the pillow, a spasmodic paroxysm of cough set in. Suffocated must walk about the room or sleep in a chair. অর্থাৎ বালিশে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা স্পাজমোডিক কাপ হয়। সেই কাশির ফলে তার কি হয়, দম বন্ধ হয়ে যায়, সাফোকেটেড একটা টেন্ডেন্সি তৈরি হয়, আর সে তখন ঘুমাতে পারে না, ঘরের মধ্যে পায়চারি করে অথবা চেয়ারে শুয়ে ঘুমানোর চেষ্টা করে। এইরকম লক্ষণ আরেকটি মেডিসিন আমাদের আছে, তার নাম হচ্ছে হায়াসিমাস নাইগ্রা। হায়াসিমাস নাইগ্রা তারও কিন্তু শোয়ার সময় তার কাশিটা শুরু হয়। তাহলে আমরা শুরুতে যেটা বলেছিলাম, বিভিন্ন সময়ে বলেছি যে হোমিওপ্যাথ ট্রিট দ্য পেশেন্ট নট ডিজিজ। আমাদের অনেক সময় অনেক স্টুডেন্টরাও বলে, স্যার এই রোগের জন্য কি ওষুধ দেবো? আমি বারবার একটি কথাই বলি, হোমিওপ্যাথিক কোনো স্পেসিফিক ওষুধ হয় না। আমরা গতকালকে যে ডায়াবেটিসের মেডিসিন নিয়ে 4-5টা মেডিসিন নিয়ে আলোচনা করেছিলাম, সেখানেও বলেছি যে অ্যাকোনাইট থেকে জিঙ্কাম পর্যন্ত যে কোনো মেডিসিন আমরা ডায়াবেটিসে ইউজ করতে পারি। তার মধ্যে কিছু মানে স্পেশালিটি আছে, তার মধ্যে 4-5টা মেডিসিন নিয়ে আমরা আলোচনা করেছি। তেমনি হোমিওপ্যাথির কখনো ওই মাথা থেকে ওই জিনিসটা তাড়াতে হবে যে এই অসুখ হয়েছে, কি ওষুধ দেব। কখনই কোনো হোমিওপ্যাথিককে কোনো স্পেসিফিক ওষুধ হয় না, অর্থাৎ আনকমন পিকুলার সিমটমস বুঝতে হবে। আমরা হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের সময় আমরা সবসময় চেষ্টা করব যে আমরা তার কেস সিস্টেমের মধ্যে আনকমন পিকুলার সিমটমস কি পাবো। এই আনকমন পিকুলার সিমটমস পাওয়ার জন্যই আমাদের কিন্তু কেস টেকিংটা করতে হয়, ডিটেলস কেস টেকিং করতে। আমি বারবার যেটা বলেছি, এখনো বলছি, যে সে তত ভালো হোমিওপ্যাথ ডাক্তার হবে যে যত ভালো কেস টেকিং করতে পারবে। আপনারা বাজারে বহু হোমিওপ্যাথ ডাক্তার দেখেছেন, আলমারি বোঝাই পেটেন্ট টনিক দিয়ে বোঝাই করা আছে, কিন্তু তারা কেস টেকিং করে না, বিচার কথা শুনে ওষুধ দেয়। সেটা কিন্তু কোনো কার্যকরী পদ্ধতি নয়, এটা হোমিওপ্যাথিক পদ্ধতিও নয়। হোমিওপ্যাথিতে সাকসেসফুল চিকিৎসক হতে গেলে তাহলে আপনাকে অবশ্যই কেস টেকিং করতে হবে এবং বিস্তারিতভাবে। আমরা কেস টেকিং নিয়ে বারবার আলোচনা করেছি, কেস টেকিংয়ে কী কী প্রয়োজন, প্রেজেন্ট কমপ্লেন, পাস্ট কমপ্লেন, ফ্যামিলি হিস্ট্রি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিছু রয়েছে কিনা, অর্থাৎ আমরা সেখান থেকে সোরা সিফিলিস, সাইকোসিস, মায়াজম খুঁজবো, এভলিউশন সিমটমস করে আমরা সিঙ্গেল মেডিসিন এবং চেষ্টা করবো সিঙ্গেল ডোজ দেওয়ার। তা এই কেস টেকিং করতে পারলে কিন্তু আমরা অনেক সময় আনকমন পিকুলার সিমটমসগুলো পেয়ে যাই। আমরা আমাদের আলোচনার মধ্যে বারবার বলেছি যে 1000 symptoms is not a symptoms, বা 1 symptoms is a symptoms। যদি আমরা
টেস্টিং করার সময় এরকম কিছু অদ্ভুত ধরনের লক্ষণ পাই, তাহলে আমার আর বাকি লক্ষণ সংগ্রহ করার দরকার নেই। একটি লক্ষণের উপরে ভিত্তি করে কিন্তু আমরা ওষুধ দিতে পারি। তাহলে আমরা ক্রোটনটিকের মধ্যে এমন একটি লক্ষণ পেলাম, বিশেষ করে কাশির ক্ষেত্রে। সেই কাশির ক্ষেত্রে লক্ষণটা হচ্ছে বালিশে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে কাশি শুরু হয়ে যায়, কাশির ধমকে তার দম বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, আর তার ফলে হচ্ছে কি সে ঘুমাতে পারে না, সে ঘরের মধ্যে পায়চারি করে, আর ঘুম পেলে তখন চেয়ারে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করে। আরেকটা কিছু পেয়েছি আমরা ক্রোটনটিকের মধ্যে, ক্রোটনটিকের যে মোশনটা অর্থাৎ বলের যে বেগ, সেই বেগের মধ্যে আমরা কিছু লক্ষণ পেয়েছি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে তার পায়খানার রংটা হবে হলুদ আর ওয়াটারি, জলের মতো। আর সেটা হচ্ছে পায়খানাটা হবে লাইক এ শট, বন্দুকে যেরকম গুলি করা হয় সেরকম, অর্থাৎ পিচকারির মতো, মানে খুব বেগে পায়খানা হবে। আর আরেকটা লক্ষণ, সেটা আনকমন পিকুলার লক্ষণ বলা যায়, এই লক্ষণটা হচ্ছে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং এর পরে তার পায়খানায় বেগ আসে। খাওয়ার সময়, কোনো খাদ্য খাওয়ার পর, অথবা কোনো ড্রিঙ্কস, তরল পদার্থ পান করার পর তার পায়খানা আসে, এবং সেই সময় হয়, অথবা খাওয়ার পরেও তার পায়খানা বেগ আসে, জল খাওয়ার পরেও আসে, খেতে খেতেও তার মোশন আসে। এইটা হচ্ছে ক্রোটনটিকের, আমরা যেটা বলছিলাম যে 1000 symptoms is not a symptom, but one symptom is a symptom, uncommon peculiar symptoms। এইগুলো হচ্ছে পিকুলার সিমটমস। এখানে আপনারা জানি না সবাই বইপত্র কিনেছেন কিনা, তা আমাদের এই কোর্সে পড়াশোনা করার সময় আমি মনে করি কারো কোনো বই কেনার দরকার নেই, কারণ আমরা ছাপার অক্ষরে নোট পাঠাই। আমরা ফলে আপনাদের পড়তেও কোনো অসুবিধা নেই। আর যদি কারো পকেট পারমিট করে অবশ্যই বই কিনবেন। অ্যাজ ইউ রিড অ্যাজ ইউ লার্ন, যত পড়বেন তত শিখবেন, সুতরাং শেখার কোনো শেষ নেই, আপনারা পড়তে পারেন। কিন্তু আমার মনে হয় আমরা যেভাবে পড়ানোর চেষ্টা করি বা যেভাবে চেষ্টা করব, তাতে করে আপনাদের বইপত্র কেনার প্রয়োজন নেই। তা যাই হোক, এবার হচ্ছে আমরা ক্রোটনটিকের শেষ পর্যায়ে এসে গেছি। এবার হচ্ছে আমরা ক্রোটনটিকের যে ড্রাগ রিলেশন, সেই ড্রাগ রিলেশন নিয়ে আলোচনা করব। তা আমরা এর আগেও আপনাদের নোটস পাঠিয়েছিলাম ড্রাগ রিলেশন, তা সে নোটসগুলো দেখে নেবেন। পাশাপাশি এখন যেহেতু আমরা ক্রোটনটিক নিয়ে পড়াশোনা করছি, ক্রোটনটিকের ড্রাগ রিলেশনে দেখা যাচ্ছে কোন কোন মেডিসিনের সঙ্গে কম্পেয়ার করা যায়। সেটা হচ্ছে ক্যালিবাইক্রম, ফসফরাস। ক্যালিবাইক্রম অ্যান্ড ফসফরাস কোন ক্ষেত্রে? ইন দ্য ক্রনিক ইনফ্যান্টাইল ডায়রিয়া। ইনফ্যান্টাইল ডায়রিয়া বলতে কি বোঝায়? আপনারা জানেন যে খুব মিল্কফেড বা বেবিদের ক্ষেত্রে, খুব বাচ্চাদের ক্ষেত্রে একটা লুজ মোশন বা ডায়রিয়া দেখা যায়, তাকে বলা ইনফ্যান্টাইল ডায়রিয়া। এই ইনফ্যান্টাইল ডায়রিয়ার ক্ষেত্রে আমরা যেমন ক্রোটনটিক ব্যবহার করব, তেমনি আমরা আরও দুটো মেডিসিন আমরা ব্যবহার করতে পারি এই বাচ্চাদের ডায়রিয়ার ক্ষেত্রে। সেটা হচ্ছে ক্যালিবাইক্রম আর হচ্ছে ফসফরাস। আর আরেকটি ওষুধ আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সাইলেসিন। পেন ফ্রম নিপল থ্রো টু ব্যাক হোয়েন নার্সিং। আমরা ক্রোটনটিকের মধ্যে একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে নিপিলের একটা যন্ত্রণা। সেটা যন্ত্রণা কোথা থেকে হয়? বুকের থেকে নিপিলে যায়, নিপিল থেকে যন্ত্রণা স্ক্যাপুলা পর্যন্ত যায়। তা এক্ষেত্রে আমরা
আরেকটি মেডিসিন যেটা আছে সাইলেসিয়ার ক্ষেত্রে, সেটা পেন ফ্রম নিপিল। যন্ত্রণাটা আমরা আগে প্রোটনটিকে যেটা পেয়েছিলাম চেস্ট থেকে নিপিলে, আর এটা হচ্ছে নিপিল টু ব্যাক, নিপিল থেকে ব্যাক অর্থাৎ পিঠের দিকে ওয়েন নার্সিং, যখন বাচ্চাদের দুধ খাওয়ানো হয়। তাহলে বাচ্চাদের দুধ খাওয়ানোর সময় প্রোটনটিকের সিমটমসটা কি? প্রোটনটিকের সিমটমসটা হচ্ছে তোমার চেস্ট টু ব্রেস্ট, ব্রেস্টের নিপিলের যন্ত্রণা, আর সেটা স্প্রেড করে স্ক্যাপুলা পর্যন্ত। আর সাইলেসিয়ার ক্ষেত্রে হচ্ছে ফ্রম নিপিল থ্রো দ্য ব্যাক ওয়েন নার্সিং। এবার আসা যাক অ্যাগ্রাভেশন। আমরা কেস হিস্ট্রিতে সবসময় অ্যাগ্রাভেশন, অ্যামিলিয়েশন এই সমস্তগুলো উল্লেখ করি কেস হিস্ট্রি লেখার সময়। কিসে বাড়ে, কিসে কমে, কোন সিজনে বাড়ে, কোন সিজনে কমে, হ্যাঁ, এইগুলো আমরা কেস হিস্ট্রি নোট করার সময় উল্লেখ করি। তা এখানে আমরা প্রোটনটিকের যে অ্যাগ্রাভেশনটা হয়, সেই অ্যাগ্রাভেশনটা কি? ডায়রিয়ার অ্যাগ্রাভেশন কখন হয়? এভরি মোশন, প্রতিটা চলাফেরাতে তার ডায়রিয়ার মানে অ্যাগ্রাভেশন হয়। আফটার ড্রিঙ্কিং, জল খাওয়ার পরে, হোয়াইল ইটিং, যখন খাবার খাচ্ছে, অর নার্সিং, যখন তাকে নার্সিং বলতে এখানে আমরা কিন্তু উল্লেখ করব, যেটা বেশি করে জোর দেবো, সেটা হচ্ছে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়। তা সেই ক্ষেত্রে ডিউরিং নার্সিং যে অ্যাগ্রাভেশনটা হয়, আমাদের আরও কিছু মেডিসিন আছে, তার মধ্যে একটা হচ্ছে আর্জেন্ট নাইটিকাম, আরটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। ডিউরিং সামার, গরমের সময়, ফ্রম ফ্রুট, ফল খাওয়ার পরে যদি তার কোনো রকম ডায়রিয়া হয় বা লুজ মোশন হয়, সেই ক্ষেত্রে আমরা প্রোটনটিকের কথা চিন্তা করব। অ্যান্ড সুইট মিট, সুইট মিট অর্থাৎ যে মাংসটা, যেই মাংসটা হচ্ছে রেড মিট, সেই মাংস খাওয়ার পরে। দি লিস্ট ফুড অর ড্রিঙ্কস, সামান্য ফুড মানে আমরা যা খাই সেটা, অথবা ড্রিঙ্কস যেগুলো আমরা পান করি, পান করার পর এবং কিছু খাওয়ার পরে যে মোশন হয়, এটা হচ্ছে অ্যাগ্রাভেশন। এই অ্যাগ্রাভেশন আমরা পেলাম, কিন্তু অ্যামিলিয়েশনে কিছু আমাদের সেরকম ইন্ডিকেশন আমরা কোনো পাইনি, সুতরাং অ্যামিলিয়েশন নিয়ে আমরা কোনো আলোচনা করছি না। আমরা সংক্ষিপ্তভাবে আলোচনাগুলো করছি। আমরা বিস্তারিতভাবে আরও কিছু মানে অথর আছে, তাদের বইগুলো পড়লে আরও বিস্তারিত পাবেন। আপনারা যদি এটাকে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে জেমস টাইলার কেন্টের আপনারা লেকচার অন হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা, সেই বইগুলো পড়তে পারেন, অথবা কনস্ট্যান্ট হেরিংয়ের গাইডিং সিমটমস যদি সংগ্রহ করতে পারেন, সেই বইগুলো পড়তে পারেন। আরও বিস্তারিত জানার জন্য আমরা যে আলোচনাগুলো করছি ক্লাসে, সেটা সংক্ষিপ্ত, কিন্তু সেখানে একটা বৈশিষ্ট্য রয়েছে। যে বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা রেড লাইন সিমটমস বা গাইডিং সিমটমস নিয়ে আলোচনা করি। এটা মনে রাখার পক্ষে সুবিধা এবং আপনার চিকিৎসা ক্ষেত্র সহায়ক হবে।